হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে আমাদের লক্ষ্য হলো বিগত 10 বছরের বিভিন্ন রকমের চাকরির পরীক্ষা থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে, সেই প্রশ্নগুলোকে তোমাদের সঙ্গে বারবার করে পরিচয় করিয়ে দেওয়া। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ক্লাসে তোমরা পেয়েছো ডেলি লাইভ মক টেস্ট হিসেবে রোজ বেলা 12টাতে ইংলিশ গ্রামার। আজকে আমরা ক্লাস নাম্বার 21-এ আলোচনা করব বেশ কিছু বাছাই করা প্রশ্ন, যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষাতে এসে ব্র্যাকেটে সেগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। আজকে সেটা প্রথম প্রশ্ন রয়েছে, আমরা বেশিরভাগ প্রথম দিকে আমরা কমন এরার্স বা এরার কারেকশনগুলোকে রেখে থাকি, যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আসে। কি রয়েছে? শরদ ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ কোঅর্ডিনেশন ইয়েস্টারডে, বাট ডিউ টু সার্টেন ডিফিকাল্টিজ হি ডাজ নট ডু ইট। দেখো, এই ধরনের বাক্যগুলোতে যখন ভুল খুঁজতে হবে আমাদের, তখন সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে পার্টস অফ স্পিচ। তৃতীয়ত আমাদের দেখতে হবে আর্টিকেল প্রিপোজিশনকে আলাদা করে দেখতে হবে, যদিও এটা পার্টস অফ স্পিচের অংশ, তবুও আমাদেরকে আর্টিকেল প্রিপোজিশনকে আলাদা করে দেখতে হবে। এবং সর্বোপরি দেখতে হবে টেন্স। ঠিক আছে, এই চারটা বিষয় যদি আমাদের সঠিকভাবে মিট করে যায়, তাহলে সেই বাক্যটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তখন আমাদের বাকি অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো দেখতে হয়। ঠিক আছে, তো আমরা সবার আগে কী দেখবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখবো। শরদ ওয়াজ এন্ট্রাস্টেড উইথ, অর্থাৎ এখানে একটা প্যাসিভ ফর্মে দিয়েছে। প্যাসিভ ফর্মে দিলেও এটা কোন টেন্স আছে সেটা আমরা চিনতে পেরে নিচ্ছি খুব সহজেই, পাস্ট টেন্স রয়েছে, তাই তো। দ্য টাস্ক অফ কোঅর্ডিনেশন ইয়েস্টারডে বলেছে, মানে একদম বুঝিয়ে দিচ্ছে এটা অতীতকালেরই একটা ঘটনা। বা ডিউ টু সার্টেন ডিফিকাল্টিস ই ডাজ নট ডু ইট। এখানে দেখো আবার ডাজ নট দিয়েছে। ডাজ নট, আমরা জানি ডাজ নট কোন টেন্সে ব্যবহৃত হয়। ডাজ নট ব্যবহৃত হয় যে সিম্পল প্রেজেন্ট, তোমরা প্রত্যেকে সেটা জানো, তাই না? তাহলে আমাদের বুঝতে হবে কোথায় ভুলটা রয়েছে। আমরা ধরে ফেলেছি ভুলটা। আমাদের প্রথম পার্টে থাকলো ওয়াজ ইন্টারেস্টেড, এই পার্টে থাকছে আবার ডাজ নট ডু ইট। তাহলে এটা নিশ্চয়ই ভুল। তাহলে আমাদের এখানে কি হওয়ার উচিত ছিল? ডাজ নট ডু ইটের জায়গাতে ডাজটা কেটে যদি আমি ডিড করে দিতাম, ডিড নট ডু ইট, তাহলে আমার বাক্যটা কিন্তু ঠিক হতো। তাহলে আমার বাক্যটা হতো শরদ ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ কোঅর্ডিনেশন ইয়েস্টারডে, বাট ডিউ টু সার্টেন ডিফিকাল্টিস হি ডিড নট ডু ইট। তাহলে আমার ডিড নট ডু ইট। এই প্রশ্নটা এসেছিল উত্তরপ্রদেশের স্টেনোগ্রাফার বা আলাহাবাদ স্টেনোগ্রাফার পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 2। ওয়ান শুড মেক হিজ বেস্ট এফোর্টস ইফ ওয়ান উইশেস টু অ্যাচিভ সাকসেস ইন দি অর্গানাইজেশন। এটাও একই পরীক্ষারই প্রশ্ন। বলছে একজনকে কি করতে হবে? তার সবথেকে ভালো এফোর্টটা দিতে হবে যদি সে সাকসেসটাকে অ্যাচিভ করতে চায় কোনো একটা অর্গানাইজেশনে, যে কোনো ক্ষেত্রে। আমি যদি তোমাদের যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের কথাই বলি, তোমরা যদি 100% তোমাদের বেস্ট এফোর্টটা না দাও, তাহলে কিন্তু তোমাদের সাকসেস পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তো এখানে সেটাই বলা হয়েছে, একজনকে, ওয়ান মানে সবসময় বোঝাবে একজনকে। তাহলে এখানে আমরা দেখে নেবো শুড বুঝিয়েছে, উচিত অর্থে বুঝিয়েছে, কোনো অসুবিধা নেই। শুড মেক, তারপরে কী আছে, তারপরে আর ভার্ব কোথায় আছে? ওয়ান উইশেস, অর্থাৎ যে সেই জায়গাটা অ্যাচিভ করতে চায়। টু অ্যাচিভ মানে কি? এটা হচ্ছে একটা ইনফিনিটিভ দিয়েছে। ইনফিনিটিভ তো প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, সব টেন্সে টু এর সঙ্গে ভার্বে ফার্স্ট ফর্ম বসবে, অসুবিধার কথা নেই। সাকসেস ইন দি অর্গানাইজেশন। তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা দেখব। ওয়ানের সঙ্গে সুর বসালো, ঠিক আছে, তারপরে এখানে দেখো হিজ দিয়েছে, কিন্তু আমাকে এখানে ওয়ানের পরিপ্রেক্ষিতে আমাকে এখানে এই প্রোনাউনটা ইউজ করতে হতো, তাই না? তাহলে ওয়ানের এখানে যদি হিজটা যদি একটা পজিটিভ প্রোনাউন, তাহলে ওয়ানের পজিটিভ প্রোনাউন হচ্ছে ওয়ান্স, তাই না? অ্যাপোস্ট্রফে এস, ওয়ানের পজিটিভ প্রোনাউন হচ্ছে ওয়ান্স অ্যাপোস্ট্রফে এস। তাহলে আমার এখানে বাক্যতে এরকম হওয়া উচিত ছিল, ওয়ান শুড মেক ওয়ান্স বেস্ট এফোর্ট। এখানে হিজটা কেটে যদি আমি ওয়ান্স লিখে দিই অ্যাপোস্ট্রফি দিয়ে, ওয়ান শুড মেক ওয়ান্স বেস্ট এফোর্টস ইফ ওয়ান উইশেস টু অ্যাচিভ সাকসেস ইন দি অর্গানাইজেশন। দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, কিন্তু এখানে হিজ করা হলো। তার কারণ হচ্ছে এখানে ওয়ান মানে এটা কিন্তু উল্লেখ করে দেয়নি ওয়ানটা পুরুষ নাকি মহিলা নাকি ট্রান্সজেন্ডার। ঠিক আছে, হি হবে না সি হবে নাকি কি হবে, তাই না? সেটা কিন্তু এখানে বলে দেয়নি। সেই কারণে এখানে ওয়ান যেহেতু রয়েছে, তাই আমাদের ওয়ানের যেহেতু পজিটিভ ফর্ম আমরা জানি, সেই কারণে আমরা ওয়ানের পজিটিভ ফর্মটাকে এখানে ইউজ করব, ওয়ান্স। ওকে, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা ভুল পেলাম, আগেরটা পেয়েছিলাম টেন্সে। তাহলে এখানে আমার অপশন নাম্বার ভিটা হচ্ছে ভুল। নাম্বার 3-তে আসবো, হ্যাভিং deprived from their homes in the recent earthquake, they had no other option
বাট টু টেক শেল্টার ইন আ স্কুল। অর্থাৎ এখানে কি আর্থকুয়েকে তাদের বাড়িটা ভেঙে যাওয়ার ফলে তাদের কাছে আর কোথাও যাওয়ার অপশন নেই, আর্থকুয়েক মানে ভূমিকম্প, তাই তারা একটা স্কুলে গিয়ে শেল্টার নিয়েছে। এবার এখানে দেখো, হ্যাভিং ডেপ্রাইড ফ্রম দেয়ার কি, হ্যাভিং ডেপ্রাইড ফ্রম দেয়ার হোমস, দেখো ডেপ্রাইভড দিয়েছে এখানে, এটাকে যদি আমরা একটা ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ করি, তাহলে এখানে ডেপ্রাইডের সঙ্গে আমাদের অফ বসাতে হবে, ফ্রম নয়, ডেপ্রাইভড অফ দেয়ার হোমস, অর্থাৎ তাদের বাড়ি ছাড়া হয়েছে তারা, ঠিক আছে, তাদের বাড়িটা ভেঙে যাওয়ার পরে আর্থকুয়েকে তারা বাড়ি ছাড়া হয়েছে, তারা হোমলেস হয়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে ডেপ্রাইভড অফ হবে। ডেপ্রাইভডের সঙ্গে এখানে কিন্তু ফ্রম হবে না, এটাকে বলা হচ্ছে রং ইউজ অফ প্রেপোজিশন। এটা এসেছিলো ব্যাংক পিওতে, ব্যাংকের পিও পরীক্ষাতে এসেছিলো এটা, এটাকে বলা হচ্ছে রং ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের ভুল ইউজ হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে তালিকাটা রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের তালিকাটা আমরা তৈরি করছি তোমাদের জন্য, সেখানে বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে যেগুলো থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, সেই পার্টটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। তো এখানে হচ্ছে ডেপ্রাইভড অফ। নেক্সট প্রশ্নে চলে যাব, দ্য টেকনিশিয়ান রিমাইন্ডেড দেম টু হ্যাভ আ থ্রুলি ক্লিনিং অফ দ্য মেশিন আফটার ইউজ। এখানে কি আছে, দ্য টেকনিশিয়ান মানে কি, যে টেকনিক্যাল কাজে পটু তাকে টেকনিশিয়ান বলবে। রিমাইন্ডেড অর্থাৎ এখানে পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে। দেম টু হ্যাভ দিয়েছে, তাহলে এটা কিন্তু অসুবিধা নেই, এটা হচ্ছে ইনফিনিটিভ রয়েছে, এটা অসুবিধা নেই। টু হ্যাভ আ থ্রুলি ক্লিনিং অফ দ্য মেশিন আফটার ইউজ, ঠিক আছে, তাহলে এখানে আর কোনো মেন ভার্ব নেই, মেন ভার্ব এখানে একটাই রয়েছে, তাহলে আমার ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম এখানে কিন্তু নেই। আমাকে দেখতে হবে পার্ট অফ স্পিচ, কোথায় কোথায় কী কী রয়েছে, তাই না। এইবার দেখো এইখানে যে বাক্যটা আমরা যদি পড়ি, দেখবে কোথায় তোমাদের আটকে যাচ্ছ। দ্য টেকনিশিয়ান রিমাইন্ডেড দেম টু হ্যাভ আ থ্রুলি দিয়েছে, থ্রুলি আবার কি, থরলি হয় তাই না, থ্রুলি আবার কি, কিন্তু এখানে বোঝাতে চাইছে টেকনিশিয়ান কি রিমাইন্ড করেছে, টু হ্যাভ আ ক্লিনিং অফ দ্য মেশিন আফটার ইউজ, অর্থাৎ মেশিনটা ব্যবহার করার পরে সেটাকে পরিষ্কার করতে বলছে। কিভাবে পরিষ্কার করার মধ্য দিয়ে, যখনই আমরা মধ্য দিয়ে কথাটা ব্যবহার করব তখন আমাদের কি আসবে, থ্রু, তাই না, থ্রু আসবে, তো থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, তাহলে এখানে আমার এক্সট্রা আবার লি লাগানোর প্রয়োজন নেই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আননেসেসারি ইউজ অফ কি, আননেসেসারি ইউজ অফ অ্যাডভার্ব, এখানে লি ইউজ করা হচ্ছে, এটা অ্যাডভার্ব, ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভুলটা কোথায় হলো, ভুলটা বুঝতে পারছো নিশ্চয়ই, থ্রুলি এখানে আর হবে না, এখানে এটা হয়ে যাবে থ্রু, আমরা এখানে লিটা কেটে দেবো, তাহলে আমার অপশন নাম্বার সিটা রয়েছে ভুল। নেক্সট প্রশ্নে আসি, নেক্সট প্রশ্নটা একটু ভিন্ন ধরনের, একটু দেখো, এটা এসেছিল রাজস্থান টেট জুলাই 2011-তে। টিক দ্য কারেক্ট ওয়ান, এখানে 4টা বাক্য দেওয়া হয়েছে, 4টা বাক্যর মধ্যে বলতে হবে কোন বাক্যটা ঠিক আছে, অর্থাৎ বলতে হবে কোন বাক্য টেন্স ঠিক আছে। দে অলরেডি সিন দ্য ফিল্ম, দে অলরেডি স দ্য ফিল্ম, দে উইল অলরেডি সি দ্য ফিল্ম, দে হ্যাভ অলরেডি সিন দ্য ফিল্ম। দেখো প্রত্যেকটা বাক্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই অ্যাডভার্বটা অলরেডি। অলরেডি মানে কি, ইতিমধ্যেই, ইতিমধ্যেই, বা যেটা হয়ে যাওয়া বোঝাবে, কমপ্লিট হয়ে যাওয়া বোঝাবে, তাই তো। তাহলে দে অলরেডি সিন দ্য ফিল্ম, দে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্টের সাথে এখানে ভার্বের থার্ড ফর্ম বসছে উইদাউট এনি অক্সিলারি, তাহলে বাক্যটা ভুল, তাই তো, বাক্যটা তাহলে ভুল আছে। তারপরে দিচ্ছে দে অলরেডি স মানে অতীতকাল, তাহলে অলরেডি ইউজ করার কোনো প্রয়োজনই ছিল না, দে স দ্য ফিল্ম মানে তারা সিনেমাটা দেখে নিয়েছিল, অলরেডি স দ্য ফিল্মের কোনো মানে নেই এখানে। তারপরে দিচ্ছে দে উইল অলরেডি সি, মানে তারা দেখবে, তারা ইতিমধ্যেই সিনেমাটা দেখবে, এটা তো কখনোই হতে পারে না, তাহলে আমার এখানে অলরেডিটা আননেসেসারি ইউজ হচ্ছে। আর এখানে দিচ্ছে দে হ্যাভ অলরেডি সিন, তারা অলরেডি দেখে নিয়েছে, হ্যাভ অলরেডি সিন মানে এটা কোন টেন্সে আছে বলো তো, এটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাই না, তাহলে সেই জন্য এখানে হ্যাভ আর ভার্বে থার্ড ফর্ম বসেছে, এবং এটা বোঝাচ্ছে কি তারা ইতিমধ্যে সিনেমাটা দেখে নিয়েছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। এইভাবে তোমরা কিন্তু বাকি অপশনসগুলোকে ভুল প্রমাণ করলে সঠিক উত্তরটা পেয়ে যাবে। আবার দিয়েছে এটা ইউটেড জানুয়ারি 2011 ড্যাশ হি ওয়াজ অ্যাংরি উইথ হার, হি ডিড নট আটার আ ওয়ার্ড। কনজাংশন দিয়েছে এখানে, দেখো সিন্স অলদো বাট ইফ, কোন কনজাংশনটা এখানে সঠিক হবে সেটা তোমাকে দিতে হবে। বলছে হি ওয়াজ অ্যাংরি উইথ হার, অর্থাৎ সে ছেলেটি মেয়েটির উপরে রেগে আছে, হি ডিড নট আটার আ ওয়ার্ড, তবুও সে কিন্তু একটি কথাও বলেনি, তাহলে আমরা কি বলবো,
যদিও ছেলেটি রেগে আছে তবুও একটি কথা বলেনি, যদিও আসবে মানে, যদিও আসলো মানে এখানে অলদো, অলদো চলে আসলো। দেখো অলদো, দো আর ইভেন দো, অলদো দো আর ইভেন দো, এই পার্টের উপরে কিন্তু আমাদের একটা ক্লাস অলরেডি রয়েছে 6 মিনিটের জাস্ট। তোমরা এই ভিডিও ক্লাসটা দেখার পরে তোমরা ইউটিউবে সার্চ করে নিও যে দো অলদো ইভেন দো আরজিএম এডুকেশন, তোমরা সেই ক্লাসটা পেয়ে যাবে। একটা ভিডিও ক্লাস রয়েছে, সেটা দেখলে তোমাদের এই তিনটা জিনিসের পার্থক্যটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আসবো নাম্বার 7, দ্য গেম, দ্য গেম শুড বি ফিনিশড বাই নাও। এটা হচ্ছে হরিয়ানা টেট 2013। এখানে যে শুড সমান সমান কী বোঝাতে চেয়েছে, সবার আগে বলি শুডটা কি, শুড হচ্ছে একটা মোডাল, তাই তো, মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি সবসময় কিছু না কিছু একটা অর্থকে প্রকাশ করবে, কখনো এবিলিটি কখনো প্রবাবিলিটি, তাই তো। তাই আমরা দেখে নেব যে এখানে শুড বলতে কি বোঝাতে চেয়েছে। দেখো এই বাক্যটার মানেটাকে আমরা বোঝার চেষ্টা করি। বলেছে দ্য গেম শুড বি ফিনিশড বাই নাও, এখন খেলাটা কিন্তু শেষ হওয়া উচিত, এখন খেলাটা শেষ হওয়া উচিত, ঠিক আছে। এবার দেখো এখানে উচিত বোঝাচ্ছে, এখানে দেখো তাহলে প্রবাবিলিটি মানে কি, সম্ভাবনা, সম্ভাবনা রয়েছে। কনজেকচার মানে কি, অনুমান করা কোনো কিছুকে, অনুমান। ডিডাকশন মানে কি, ডিডাকশন, ডিডাকশন কথার অর্থ হচ্ছে তোমাদের, ডিডাকশন কথার অর্থ হচ্ছে কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করা। আর প্রেডিকশন কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে কি করা, অনুমান করা একটা। তাহলে প্রবাবিলিটি সম্পর্কে আমরা জানলাম, অনুমান করা। কনজেকচার মানে আমরা, সরি, প্রবাবিলিটি সম্পর্কে জানলাম আমরা, যেটা হচ্ছে কোনো কিছু সম্ভাবনা বোঝাবে। কনজেকচার মানে অনুমান করা, ডিডাকশন মানে সিদ্ধান্ত গ্রহণ করা, আর প্রেডিকশন মানে হচ্ছে আগাম ভবিষ্যতের সম্পর্কে জানানো। তাহলে এখানে বলছে দ্য গেম শুড বি ফিনিশড বাই নাও, এখন খেলাটা শেষ হওয়া উচিত। তাহলে এখানে কি একটা সিদ্ধান্তর কথা বলছে, তাহলে এখানে অপশন নাম্বার সি আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ডিডাকশন হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট আসবো নাম্বার 8। নাম্বার 8-এ একই রকম প্রশ্ন, এইচ টেট হরিয়ানা টেট 2013, হি মাস্ট বি অ্যাটলিস্ট 60। অর্থাৎ এখানে অ্যাটলিস্ট 60 বলতে তার হয়তো বয়সটার কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ কেউ কারো বয়সকে অনুমান করছে, হয় হয়তো তার বয়স নিশ্চিতভাবে 60 হবে, ঠিক আছে। এখানে মাস্ট বলতে এটা কি বোঝানো চেয়েছে, এটাও একটা মোডাল, বললাম মোডাল সবসময় একটা অর্থ প্রকাশ করবেই। ইনফারেন্স, প্রবাবিলিটি, কনজেকচার নাকি বিলিফ। প্রবাবিলিটির কনজেকচার সম্পর্কে আমরা আগের প্রশ্নেই জানলাম, কনজেকচার মানে অনুমান, আর প্রবাবিলিটি মানে কি, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা বোঝাবে, বিলিভ মানে বিশ্বাস, আর ইনফারেন্স মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে দেখো যেহেতু বলছে হি মাস্ট বি অ্যাটলিস্ট 60, তার সম্ভাবনা রয়েছে 60 বছর হওয়ার, সে নিশ্চিত 60 বছরই হবে। বাট যে বলছে কথাটা, বক্তা যে বলছে সে কিন্তু জানে না তার কত, অর্থাৎ সে একটা অনুমান করছে, তাই না, অনুমান করছে। তাহলে এটা একটা প্রবাবিলিটি, অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট আসবো নাম্বার 9। নাম্বার 9-এ রয়েছে, নাম্বার 9-এ রয়েছে ইন্টিগ্রিটি ইজ দি ব্যাকবোন অফ ক্যারেক্টার। ইন্টিগ্রিটি ইজ দি ব্যাকবোন অফ ক্যারেক্টার, এটা আসছিল ইউপিটেট জুন 2013। দেখো এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। যারা আপার প্রাইমারি টেট দিয়েছিলে লাস্ট টাইম তাদের কিন্তু ফিগার অফ স্পিচ এসেছিলো, এবং যারা বিশেষ করে ইংলিশ সাবজেক্টে রয়েছে তোমরা যারা, তাদের কিন্তু অবশ্যই 9-10 হোক বা 11-12 হোক, সেখানে কিন্তু এটা আসেই, ঠিক আছে। যদিও 9-10-এর সিলেবাসে ফিগার অফ স্পিচ নেই, বাট তবুও লাস্ট টাইম 2016-তে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু একটা ফিগার অফ স্পিচ এসেছিলো, এবং তোমাদের টেটেও এবং সেন্ট্রাল টেটেও কিন্তু ফিগার অফ স্পিচ আসে। তো তোমাদের ফিগার অফ স্পিচ ব্যাপারটা জানতে হবে, এটা নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তোমাদের ইচ্ছা থাকলে। এখানে বলছে ইন্টিগ্রিটি ইজ দি ব্যাকবোন অফ ক্যারেক্টার, এখানে দেখো একটা বাক্য, এখানে ইন্টিগ্রিটিকেই বলা হচ্ছে দ্য ব্যাকবোন অফ ক্যারেক্টার, অর্থাৎ এখানে এই বাক্যে দ্য ব্যাকবোন অফ ক্যারেক্টারটাই হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটিটাই হচ্ছে দ্য ব্যাকবোন অফ ক্যারেক্টার। তো এই ধরনের বাক্যগুলো যখন এইরকমভাবে ইউজ হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মেটাফোর। মেটাফোরকে যদি আমরা ডিফাইন করি, আ মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ফর রেটোরিক্যাল ইফেক্ট ডাইরেক্টলি রেফার্স টু ওয়ান থিং বাই মেনশনিং অ্যানাদার। অর্থাৎ ব্যাকবোন অফ ক্যারেক্টারটাকেই বোঝানোর জন্য ইন্টিগ্রিটিকে ইউজ করলো, আবার বলা যেতে পারে ইন্টিগ্রিটিকে বোঝানোর জন্য দ্য ব্যাকবোন অফ ক্যারেক্টারকে ইউজ করলো, অর্থাৎ একটা আরেকটাকে ইউজ করছে, একটা আরেকটাকে বলছে, বোঝা গেল। আর বাকি যে পার্টগুলো রয়েছে সিমিলি, সিমিলি কি, সিমিলিও এক ধরনের কম্প্যারিজনকেই বোঝাবে, এখানে কিন্তু কম্প্যারিজন বোঝালো ইন্টিগ্রেটেড দ্য ব্যাকবোন অফ ক্যারেক্টার। সিমিলিও আ কাইন্ড অফ কম্প্যারিজন, এখানে বলছে ফিগার অফ স্পিচ ইনভলভিং দ্য কম্প্যারিজন অফ ওয়ান থিং উইথ অ্যানাদার থিং অফ আ ডিফারেন্ট কাইন্ড। ভিন্ন রকমের কোন একটা জিনিসের সঙ্গে সম্পর্ক বোঝাবে। অ্যাপোস্ট্রফিটা কি,
অ্যাপোস্ট্রফে ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ স্পিকার ডাইরেক্টলি অ্যাড্রেসেস সামওয়ান দ্যাট ইজ নট প্রেজেন্ট অর ক্যান নট প্রেজেন্ট ইন রিয়ালিটি। অর্থাৎ অ্যাপোস্ট্রফেতে যে স্পিকার থাকে, বিশেষ করে এগুলো কবিতাতে ইউজ করা হয়, কবিরা এগুলো ইউজ করে থাকেন, কবিতাতে ইউজ করা হয়। স্পিকার এমন কিছুর সঙ্গে এমন কিছুকে অ্যাড্রেস করবেন, এমন কিছুকে, এমন কারোর কথা তিনি বলবেন যেটা হয়তো রিয়ালিটিতে তার কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে। আর নেক্সট আছে হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরন হচ্ছে ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি টার্মস অ্যাপিয়ার ইন কনজাংশন। কন্ট্রাডিক্টরি মানে কি, বিপরীতমুখী। যেমন ধরুন ফেইথ আনফেইথফুল, কেপ্ট হিমসেলফ ফলসলি ট্রু, যে ফলসলি ট্রু বলছে, ফলসলি ট্রু, এখানে কি দুটাই তো একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না, ফলস আবার ট্রু, বুঝতে পেরেছো। যাই হোক, তোমরা অবশ্যই ফিগার অফ স্পিচের ক্লাসগুলো একটু দেখে একটা খাতা মেনটেন করে সেগুলো লিখে রেখো। প্রত্যেকটা ক্লাসে কিন্তু করানো রয়েছে আমাদের চ্যানেলে। ফিগার অফ স্পিচ লেখে আরজিএম এডুকেশন সার্চ করবে, ইউটিউবে পেয়ে যাবে। তোমাদের জন্য যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা, দেখো এখানে রয়েছে রবিনসন ক্রুশো, সবাই নামটা নিশ্চয়ই শুনেছো, একটা বিখ্যাত নোবেল, তাই না? ড্যানিয়েল ডিফোর লেখা একটা বিখ্যাত নোবেল রবিনসন ক্রুশো ওয়াজ পাজলড টু সিইং আ ফুটপ্রিন্ট অন দি স্যান্ড অন দ্য লোনলি আইল্যান্ড। এটা ইজল্যান্ড নয়, এটা আইল্যান্ড। এটা এসেছিল সিজি টেট 2011, ছত্তিশগড় টেট 2011-তে। তো এটাতে কোন পার্টে ভুল রয়েছে, এবং তোমরা চাইলে সে ভুলটা সংশোধন করেও আমাদেরকে কিন্তু কমেন্ট করতে পারো। অবশ্যই তোমরা কমেন্টে জানিও, লাইভ চ্যাটে যারা করছো তারা অবশ্যই কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, তোমাদেরকে আমি রিপ্লাই করে দেবো। এবং এখানে বলতে হবে কোন পার্টে ভুল রয়েছে, এ বি সি নাকি ডি। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।